ওয়ালাইকুম আসসালাম। আপনার ফ্লাইট আগামীকাল বৃহস্পতিবার 8টা 15 মিনিটে। ওকে। কল কেটে দিয়ে দেখি বড় আপু দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞেস করলো, কিসের ফ্লাইট? কিছু না, কি বলতে আসছেন সেটা বলেন। এভাবে বলছিস কেন? একটু ভালো করে কথা বল না প্লিজ। জানিস আগামী শুক্রবার আমার বিয়ে। জানতাম না, আমার বন্ধুদের কাছে শুনলাম আর কেউ একজন নাকি বলেছে চরিত্রহীন ছাড়া যেন সবাই থাকে। আর আপনার বাবা একটু আগেই বলে গেল যেন এই নোংরা মুখ কাউকে না দেখাই। এই কথাটাই আপনিও বলতে এসেছেন তো? বলতে হবে না, আমি আমার মুখ কাউকে দেখাবো না ইনশাল্লাহ। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর আপনার জন্য অনেক শুভকামনা রইল। এখন আপনি আসতে পারেন। আপু চলে গেল। কিছুক্ষণ পর সিমি আপু আর মা আসলো। ওদের দেখেই মাথাটা গরম হয়ে গেল। আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবে না? আমি কি এমন পাপ করছি যে সবাই আমাকে এত অপমান আর অবহেলা করছিস? আমি কি মানুষ না? আমার কি দুঃখ কষ্ট নাই? এর চেয়ে একেবারে মেরে ফেল আমাকে। আমার কথা শুনে সিমি আপু দৌড়ে আমার কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কি করব বুঝতে পারছি না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার কাছে কেন আসছিস? আমি তো তোদের কেউ না। এইভাবে বলিস না, জানি তুই রেগে আছিস। সত্যি বলছি, আমি জানতাম না। আমাকে মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, যা, মাফ করলাম, এখন তোরা যা। কোথায় যাব? এই দেখ, তোদের জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নে ঝটপট। ইচ্ছে না থাকা সত্ত্বেও মা খাওয়াই দিল। খাওয়া দাওয়া শেষে ওরা চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিনটি বুধবার। সকালে সাকিব আর সাব্বির আসলো। সাকিব আমাকে পাসপোর্ট আর ভিসার কাগজগুলো এগিয়ে দিয়ে বলল, এই নে তোর জিনিস। কি এসব? কিছু না। আচ্ছা কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ ভালো। সাব্বির, তোর রিলেশন কেমন চলছে? কিসের রিলেশন? আমি হাসতে হাসতে বললাম, নে, আমার কাছ থেকে কিছু লুকাতে হবে না। আচ্ছা শোন, কাল তো লিমার জন্মদিন। আজ রাত 12টায় ওকে সারপ্রাইজ দিতে চাচ্ছি। সাব্বির, তোর কোনো আপত্তি আছে? আপত্তি কেন থাকবে বল? আর আমাকে জিজ্ঞেস করছিস? কিছু না, সে কথাই রইল। সাকিবের বাসায় আয়োজন কর তোরা। আর সাকিব, তুই আজ আমার সাথে থাকলে কি তোর কোনো সমস্যা হবে? এভাবে বলছিস কেন? সারাদিন আজ তোর সাথেই থাকবো। আমি থাকলে কি খুব সমস্যা হবে? মাথা নিচু করে বলল, আরে তেমন কিছু না। তুই তো খুব ব্যস্ত মানুষ। লিমাকে সময় দিতে হবে তোকে। আরও কত কাজ। কিন্তু থাকতে চাইলে থাকতে পারিস। সাব্বিরও থেকে গেল। সিমি আপু আমাদের কাছে আসলো কফি নিয়ে। সিমি আপুর চোখের চাহনি আজ কেমন যেন লাগছে। কেমন করে যেন সাকিবের দিকে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না। একটু পর সিমি আপুকে অন্য রুমে ডেকে নিয়ে গেলাম। গিয়ে বললাম, আপু, আমি যা জিজ্ঞেস করব সত্যি কথা বলবি। আমি বুঝেছি তুই কি বলতে চাইছিস। সাকিবকে ভালোবাসিস আপু? আপু কোনো কথা বলছে না। বুঝলাম পজিটিভ। ও যে তোর চেয়ে ছোট, মেনে নিতে পারবি? বাহ। তাতে কি, ছোটদের কি ভালোবাসা যাবে না? আর যাকে ভালোবাসা যায় তাকে যে কোনো পরিস্থিতিতে মেনে নেওয়া যায়। বাহ বাহ। সিমি আপু লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল। আমি আবার ওদের কাছে গেলাম। তিনজনে সারাদিন অনেক মজা করলাম, অনেক কিছু খেলাম। এরপর একটা নদীর পাড়ে গেলাম। ওদের জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি যদি কোনো দিন না থাকি তাহলে কি মিস করবি আমাকে? এইভাবে বলছিস কেন? এদের ছেড়ে কই যাবি? আরে সিরিয়াস হচ্ছিস কেন? তোর তো লিমা আছে। আমি যদি কোনো দিন না থাকি তাহলে আমার জন্য দোয়া করিস আর লিমাকে সামলে রাখিস। সাব্বির কিছু বলতে চাইলো, কিন্তু তার আগেই ওর ফোন বাজতে লাগলো। ফোন রিসিভ করে কথা বলছিল। সাব্বিরকে বললাম ওর ফোনটা আমাকে একটু দিতে। এরপর লিমাকে বললাম, কেমন আছিস? কেমন আছিস? তোকে কেন বলতে যাব? তুই কে আমার? যে জন্য ফোন নিছিস সেটা বল। তোর নোংরা মুখের কথা শোনার কোনো ইচ্ছা আমার নাই। শোন না, আজকে একটু সাকিবের বাসায় আসবি? প্লিজ, না করিস না। মনে কর জীবনের শেষবারের মতো তোর কাছে চাইছি, প্লিজ প্লিজ। লিমা আমার কথা শুনে না করতে পারলো না। আচ্ছা আসবো, কিন্তু একটা কথা দিতে হবে। কি কথা? আজকের পর থেকে আর তুই বলে ডাকবি না। তোর মুখে তুই ডাক শুনতে আমার ঘৃণা লাগে। আচ্ছা তাই হবে। এরপর সাব্বিরকে ফোন দিয়ে দিলাম। এরপর তিনজনে মিলে ঘর সাজানোর জন্য কিছু ফুল আর বেলুন কিনলাম। ওই সব সাব্বিরের কাছে দিয়ে ওকে সাকিবের বাসায় পাঠিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পর আমরা কেক আনতে যাচ্ছিলাম। কে যেন পিছনে ভাইয়া ভাইয়া বলে ডাকছে। পিছনে তাকাতে একটা মেয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কে আপনি? চিনলাম না। আরে আমার কথা মনে নাই? ওই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছিলাম,
আপনি আমাকে হাসপাতালে নিয়ে গেছিলেন, এরপর তো আপনার কোনো খবর নাই। ও চিনতে পারছি। তো কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমি কিন্তু আপনার ছোট, আর আমার একটা নাম আছে জান্নাত। আমাকে তুমি করে ডাকলে খুশি হব। একটা ছেলে এসে জান্নাতের পাশে দাঁড়ালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইনি কে? আমার ভাইয়া। কাল আমার ভাইয়া গায়ে হলুদ, তাই কিছু কেনাকাটা করার জন্য আসছি। ও আচ্ছা, কংগ্রেস ভাইয়া। ধন্যবাদ। এরপর চারজনে কথা বলছিলাম। লিমা ওই দিক দিয়ে যাচ্ছিল, আমাদের দেখে রাগ করে চলে গেল রিকশায় করে। কিছুক্ষণ পর আমরা কেক নিয়ে সাকিবের বাসায় গেলাম। রাত 11:45। লিমা দরজায় বেল বাজালো। আমি দরজা খুলে দেখি ও পেস্ট কালারের একটা হিজাব পরে এসেছে। ওর চোখ দুটো দেখেই আবার মায়ায় পড়ে গেলাম। কতক্ষণ তাকিয়েছিলাম মনে নেই। ওই এভাবে তাকিয়ে থাকার কি আছে? একটু পিছনে ঘোর প্লিজ। আমার কথা শুনে পিছনে ঘুরলো। এরপর ওর চোখ লাল ফিতা দিয়ে বাঁধতে গেলে পিছনে ঘুরে ঠাস ঠাস করে চর মারতে লাগলো। এরপর যা হয়েছে আপনাদের তো জানা, সূচনা পর্বে দেওয়া আছে। এরপর আমি চলে আসার পর সাকিব বলল, আজকের কাজটা তুই একদম ঠিক করিস নাই। তোকে আমার ফ্রেন্ড ভাবতেও এখন লজ্জা লাগছে আমার। জানিস আজ সালাফি কত খুশি ছিল। আজ তো জন্মদিন আমাদের কারোর মনে ছিল না, শুধু ওর মনে ছিল। কি, আজ আমার জন্মদিন? আমার তো মনেই ছিল না। আজ আমি তোকে বলছি তুই ফ্রেন্ড হওয়ার যোগ্য না। তুই আমাকেও ওর থেকে দূরে রাখেছিস। জানিস ওর জন্য কত কষ্ট হয়েছে, কিন্তু কিছু বলতে পারি নাই। ওই চরিত্রহীনটার হয়ে তুইও আমায় কথা শোনাচ্ছিস? আর একবার এই কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কিন্তু তুই যে অপবাদ ওকে দিয়েছিস সেটা যদি মিথ্যে হয় আর কোনোদিনও জানতে পারি, তাহলে মনে রাখিস না তোকে ছাড় দেব। তোরা যে কষ্টটা সালাফিকে দিছিস, কোনোদিন তোদের আমি মাফ করব না। এখন তোরা যা এখান থেকে। সাকিবের কথা শুনে ওরা চলে গেল। আজ বৃহস্পতিবার সকালে সাকিব আসছে। কিছুক্ষণ পর লিমা আর সাব্বিরও বাইকে আসলো। ম্যাচিং ড্রেস পরে। দুপুরে সিমি আসলো। সাকিব, তোকে কিছু বলার আছে। বল। আমার একটা কথা রাখবি? এভাবে বলছিস কেন? তুই বললে তো নিজের জীবনটাও দিতে পারি। সিমি আপুর হাতটা সাকিবের হাতে দিয়ে বললাম, জীবন দিতে হবে না, আমার জীবনটাকে আগলে রাখলেই হবে। সাকিব লজ্জায় মাথা নিচু করে ফেললো, আর সিমি আপু আমার বুকে মুখ লুকালো। এত লজ্জা পেতে হবে না। সাকিব, আমার বোনটাকে আগলে রাখিস, আর আমি না থাকলে ওর চোখে পানি আসতে দিস না প্লিজ। কই যাবি তুই? কোথাও যেতে দিব না, তুই আমার কাছে থাকবি। আচ্ছা ঠিক আছে, মাকে একটু ডাক দে তো। সিমি মাকে ডেকে দিল। আমি সিমিকে বললাম সাকিব আর সাব্বিরকে বাহিরে নিয়ে নাস্তা দিতে। ওরা বাহিরে গেল। মা একটু আমার পাশে বসবে? মা আমার পাশে বসলো। মাকে বললাম আমার জন্য একটু ভাত নিয়ে আসবে, শেষবারের মতো তোমার হাতে খাবো। মা চোখের পানি আঁচলে মুছে চলে গেল। কিছুক্ষণ পর ভাত নিয়ে আসলো, আমাকে খাইয়ে দিল। খাওয়া শেষে, মা আমাকে মাফ করে দিও, আমার জন্য তোমাকে অনেক বাজে কথা শুনতে হয়েছে। আচ্ছা মা, তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাই। এরপর মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। বিকালে কারো চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। দেখলাম মায়ের কোলে এখনো শুয়ে আছি। একজনকে নিয়ে পড়ে থাকলে হবে? আজ আমার যে গায়ে হলুদ, সেদিকে কারো নজর আছে? আচ্ছা, তুমি কি সত্যি আমার মা? মা কিছুই বলছে না, শুধু কাঁদছে। আমার জন্য মাকে কত কথা শুনতে হচ্ছে। মা চলে গেল। আপু বলল, রুমেই থাকিস, অনেক মেহমান আসছে, আমি কোনো অশান্তি চাই না। বলেই বড় আপুও চলে গেল। সব কিছু রেডি করে নিলাম। সাকিবকে ডেকে ওর কাছ থেকে কিছু টাকা নিলাম, আর আমার কাছে কিছু ছিল। আমি একটা ব্যাগে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে 7টার দিক রুম থেকে বেরিয়ে আসলাম। পড়ে গেলাম আরেক বিপদে। আপুকে হলুদ দিতে নাকি বরপক্ষ এসেছে। মাথা নিচু করে চলে আসছিলাম, কার সাথে যেন ধাক্কা খেলাম। মাথা উঠিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। জান্নাত আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া, আপনি এখানে? আপনার কোথাও লাগেনি তো? আপনি এখানে কেন? নিশ্চয়ই তুলি আপুর। আপনি? লিমা জান্নাতকে আর একটা কথাও বলতে না দিয়ে ঠাস করে একটা চড় মেরে বলতে লাগলো, ওই মেয়ে, তুই এইখানে কেন? লজ্জা কর না? লজ্জাহীনের মতো একটা ছেলেকে ফলো করতে করতে বাসায় চলে আসছিস, আর এই বাড়িটাকে পতিতালয় নাকি যে যে যখন পারছে এই বাসায় আসছে? লিমা তুই যা বলবি আমাকে বল,
ওকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। ও আমাদের বাড়ির মেহমান। বড় আপু বিয়ের স্টেজ থেকে নেমে এসে ঠাস ঠাস করে চর মারতে মারতে বলতে লাগলো, জানোয়ার কুত্তা, তোকে বলি নাই তোর এই পাপি মুখ আজকে কাউকে দেখাবি না? তবুও কেন বাইরে আসলি? আর কাকে বাসায় নিয়ে আসছিস? তোর সাহস কি করে অন্য রাস্তার মেয়েকে বাসায় নিয়ে আসার? তুই এখন বাসা থেকে বের হবি। আপা, ওকে বাসা থেকে বের করে দিবা নাকি আমি কিছু করব? এরপর আব্বা আমাকে ঘাড় ধরে বাসা থেকে বের করে দিতে লাগলো। ঘটনাস্থলে সাকিব, সাব্বির আর সিমিয়াপু নাই, তাই অনায়াসে আব্বা আমাকে বাসা থেকে বাহির করে দিল। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি জীবনটা কতই না কষ্টের। অন্যদিকে রনি ভাই, তুলিয়াপুর হবু বর, বাসায় প্রবেশ করতে করতে শুনতে পেল বড় আপু বলছে, এই রাস্তার মেয়ে তুমি যাবে নাকি তোমাকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? কে রাস্তার মেয়ে আর কাকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবি? রনি ভাইয়াকে দেখে বড় আপু আরও কড়া গলায় বলল, এই মেয়েটাকে বলেছি। ওই মেয়ে, তোমার কি লজ্জা শরম কিছু নেই? জান্নাত দৌড়ে গিয়ে রনি ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রনি ভাইয়া চিৎকার করে বলতে লাগলো, কে রাস্তার মেয়ে? ও আমার নিজের বোন, আর তোমরা ওকে রাস্তার মেয়ে বলছো? হাউ ডেয়ার ইউ! সবাই চুপ। রনি ভাইয়ের চিৎকার শুনে সাকিব, সাব্বির, সিমিয়াপু সবাই চলে এসেছে। তাহলে ওইসব কি ছিল? সালাফি, ওকে কোলে নিয়ে দৌড়াচ্ছিলি কেন? এরপর জান্নাত সব কথা খুলে বলে। জান্নাতের কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। লিমা ধপ করে বসে পড়ল। ওদিন সালাফি না থাকলে হয়তো আজ জান্নাত বেঁচে থাকতো না। আর আপনারা ওকে প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা দিয়েছেন। আপনাদের দেখে করুণা হচ্ছে। সাব্বির লিমার কাছে গিয়ে ওকে তুলে ঠাস ঠাস করে চড় মেরে আবার মাটিতে ফেলে দিয়ে বলতে লাগলো, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার বন্ধুটার বিপদে পাশে থাকতে পারি নাই। ও আমাকে ভুল বুঝছে, আর জীবনেও তুই আমার সামনেও আসবি না। আঙ্কেল মাফ করবেন, এই বিয়ে আমি করতে পারবো না। যে মেয়ে নিজের ভাইয়ের সাথে এরকম করতে পারে সে যে আমার সাথে করবে না তার কি গ্যারান্টি? প্লিজ বাবা, এরকম করিও না, আমি তোমার পায়ে পড়ি। না, আমি এই বিয়ে করতে হঠাৎ সাকিবের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে বলতে লাগলো, সালাফি কই তুই? আমার কথা বাদ দে, সময় খুব কম। রনি ভাইয়াকে ফোন দে। আচ্ছা আচ্ছা। রনি ভাইয়া, আপনার পায়ে পড়ি, এই বিয়ে ভাঙবেন না। মেয়ের বাবার অনেক ক্ষতি হয়ে যাবে, ওনার সম্মান শেষ হয়ে যাবে। আপনার পায়ে পড়ি, মেয়েটার জীবন নষ্ট করবেন না। রনি ভাইয়া কিছুক্ষণ চিন্তা করে রাজি হয়ে গেলেন। সাকিব, তুই আমাকে মাফ করে দিস। আর 10 মিনিট পর আমার ফ্লাইট। তোকে না জানিয়ে চলে আসছি। তোদের সবাইকে ছেড়ে অনেক দূর চলে যাচ্ছি। বেঁচে থাকলে আবার দেখা হবে। না, তুই এটা করতে পারিস। কল কেটে দিছি। সাকিব হ্যালো হ্যালো করতে করতে মাটিতে বসে পড়ল আর কাঁদতে লাগলো। কিসের ফ্লাইট? আর সালাফি কোথায় যাচ্ছে? লন্ডনে যাচ্ছে। কেন? ওখানে ও কি করবে? ওখানে ওর মেডিকেলে চান্স হয়েছে, 10 মিনিট পর ওর ফ্লাইট। ও আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে রে। এই কথা শুনে সিমিয়াপু আছে এসে বলতে লাগলো, তুই যা বলছিস সব মিথ্যে, তাই না? আমার ভাই কোথাও যাবে না, তাই না? আমার ভাই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, তুই মিথ্যে বলছিস। এইসব বলে কাঁদতে লাগলো। সাকিব সিমিকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে লাগলো। তুই এত বড় সত্যিটা লুকিয়েছিস, আর সবাই সবাই কতই না ফেইলার বলে অপমান করেছে। সালাফি বলতে নিষেধ করেছে। হঠাৎ সাকিবের ফোনে একটা SMS আসলো, বালিশের নিচে চিঠি আছে, পড়ে নিস। এরপর সাকিব কল দিতে লাগলো, কিন্তু ফোন অফ। সাকিব আর সাব্বির দ্রুত বাইক নিয়ে এয়ারপোর্টে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে হতাশ হয়ে বাসায় ফিরে আসলো। সিমি আপু সাকিবের কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে লাগলো, ওই আমার ভাই কই? কোথায় আমার ভাই? তোরা আমার ভাইয়াকে কোথায় লুকিয়ে রাখছিস? আমরা অনেক খুঁজেছি কিন্তু পাই নাই, বিশ্বাস করো। তোরা কেমন বন্ধু যে আমার ভাইটাকে আটকে রাখতে পারলি না? আমি তোদের। আর কিছু বলতে পারল না। অজ্ঞান হয়ে সাকিবের বুকে পড়ে গেল। সাব্বির বালিশের নিচ থেকে চিঠিগুলো আনলো। চিঠিগুলো পড়ে কেউ কারো চোখের পানি
ধরে রাখতে পারল না। চিঠিতে লেখা ছিল, প্রথমে আমার সালাম নেবেন। জানি আপনি অনেক ভালো আছেন, ভালো থাকারই কথা। আজ আপনার মেয়ের বিয়ে, এর চেয়ে বড় কথা, আজকে আপনার চোখের বিষ, যার জন্য আপনার সম্মান নষ্ট হয়েছে, সেই কুলাঙ্গারটা আর আপনার চোখের সামনে আসবে না, আর আপনার অন্ন ধ্বংস করবে না। আচ্ছা আব্বা, আপনি তো আমায় খুব ভালোবাসতেন, আমি তো আপনার চোখের মণি ছিলাম। আপনি তো আমাকে চোখে হারাতেন, আমি না খেলে আপনিও খেতেন না। আমি অসুস্থ হলে সারা রাত আমার সেবা করতেন। আমি ব্যথা পেলে আমার চেয়ে তো আপনি বেশি ব্যথা পেতেন। তাহলে কি সব মিথ্যা ছিল? আচ্ছা, আমি কি এতটা অবহেলা পাওয়ার যোগ্য ছিলাম? আমি কি এতটাই খারাপ ছিলাম? আমি তো কোনো দিন আপনার কথার বাহিরে যাই নাই, আপনার কথা মতো সব করছি। তাহলে এতটা অবহেলা পেলাম কেন? সত্যি বলছি আব্বা, তোমার সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করি নাই, এমন কাজ আমি করার কল্পনাও করতে পারি না। আব্বা, তুমি তো অপরের সাহায্য করা শিখাইছো, তাহলে আজ কেন আমাকে এতটা মরণ যন্ত্রণা দিলে? তাহলে কি তোমার শিক্ষা ভুল ছিল? যাই হোক, আর কথা বাড়াতে চাই না। আজ আপনার দোয়াটা অনেক প্রয়োজন ছিল, আশাও করেছিলাম, কিন্তু সবার ভাগ্যে কি সব কিছু হয়? ভালো থাকবেন। আর আমাকে এতদিন খাইয়ে পরিয়ে বড় করার জন্য ধন্যবাদ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আপনার টাকাটা দিয়ে মরতে পারি। জানি পিতামাতার ঋণ কখনো শোধ করা সম্ভব না, তবুও চেষ্টা করব। আর এই যে বড় আপু, তোকে বলছি, তুই তো এমন ছিলিস না, তুই তো আমাকে খুব ভালোবাসতিস। আমি তো তোর বেস্ট ভাই ছিলাম। তুই তো বলতিস আমি নাকি তোর বেস্ট ভাই ছিলাম, তাহলে কি মিথ্যা বলছিস? আর একটা কথা বলি, তোর ভাই কোনো দিন কোনো মেয়েকে ইফটিজিং করেনি। একটা বাহিরের মেয়ের কথা শুনে আমার সাথে যে ব্যবহার করছেন, একটা রাস্তার কুকুরের সাথেও মানুষ সেই ব্যবহার করে না। আর আলহামদুলিল্লাহ, আমিও অতটা ফেইলিয়ার না। আল্লাহ তাআলা কিছু মেধা আমাকেও দিছে। আজকে থেকে তোদের উপর থেকে ভাই আর ছেলের কলঙ্কটা উঠিয়ে নিলাম। ভালো থাকিস। আমার কথা শুনে বাবা ধপ করে বসে পড়ল, আর বড় আপু যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। মাথা নিচু করে শুধু কান্না করছে। পরের চিঠি। প্রিয় লিমা, আশা করি ভালো আছো। ভালো থাকারই কথা। জানিস, তোর একটা কথার জন্য পরিবারের সবচেয়ে আদরের ছেলেটা আজ অবহেলিত। কেন করলি এমন? কি ক্ষতি করেছি তোর? অন্য মানুষকে সাহায্য করাই কি আমার সবচেয়ে বড় দোষ? তুই তো আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলিস, আমার ব্যাপারে সব জানতিস, তাহলে এইটুকুতেই কেন এমন করলি? জানিস, তোর কেয়ার করা, অন্য মেয়েদের দিকে তাকাতে না দেওয়া, সময় মতো সকালে জাগিয়ে দেওয়া ইত্যাদি দেখে মনে করছিলাম তুই আমাকে ভালোবাসিস। এই কি তোর ভালোবাসার নমুনা? আজ একটা সত্যি কথা বলছি, তোকে খুব ভালোবাসতাম, নিজের চেয়েও। তাই তোর কাছে ছুটে যেতাম তোর এত অপমানের পরেও। কিন্তু আজ থেকে তোকে আমি ভালোবাসি না, সবচেয়ে ঘৃণা করি। তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। এর চেয়ে যদি আমাকে একেবারে মেরে ফেলতিস তাহলেও এত কষ্ট পেতাম না রে। আমি যখন কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছি, তখন তুই অন্য কারো প্রেমে মগ্ন। আর বেশি কিছু বলতে চাই না রে, তোকে অভিশাপ দিব না। সাব্বির খুব ভালো ছেলে, ওকে ভালো রাখিস। আর ভালোবাসার মানুষকে একটু বিশ্বাস করতে শিখিস। ভালো থাকিস সবাই। চিঠি পড়তে পড়তে সাব্বিরের দু চোখ বেয়ে পানি পড়ছে। ও যেটা ভাবছিল ওইটাই সঠিক হলো। আর একটা চিঠি বাকি আছে, ওইটাও হাতে নিয়ে পড়তে লাগলো। প্রিয় মা, সবাই ভালো থাকলেও জানি তুমি ভালো নেই। আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয়েছে, এমনকি তোমার চরিত্র নিয়েও প্রশ্ন তুলতে পিছুপা হয়নি। মা, ও মা গো, তুমি আমাকে মাফ করে দিও। সত্যি বলছি মা, তোমার ছেলে অতটাও খারাপ না মা। জানি কেউ বিশ্বাস না করলেও তুমি করবে। আজ খুব ইচ্ছে করছিল তোমার কোলে মাথা রেখে ঘুমাতে, এর জন্যেও তোমাকে কথা শুনতে হলো। শেষবারের মতো ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু পারলাম না মা, আমাকে মাফ করে দিও। তোমাকে বলে আসতে পারলাম না মা। আর একটা কথা, সাকিব খুব ভালো ছেলে, আর সিমি আপু আর সাকিব দুজন দুজনকে খুব ভালোবাসে, ওদেরকে মেনে নিও। আর শেষবারের মতো একটা কথা বলছি, নিজের খেয়াল রেখো। বেঁচে থাকলে ইনশাআল্লাহ একদিন তোমার এই চরিত্রহীন কুলাঙ্গার ছেলে ফিরবে। ভালো থেকো সবাই।
সবাই কান্নায় ভেঙে পড়েছে। বিয়েবাড়ি যেন কান্নাপুরীতে পরিণত হয়েছে। সবচেয়ে সিমি আপু সাকিবের বুকে মাথা রেখে খুব কান্না করছে। হঠাৎ মা কান্না থামিয়ে বলতে লাগলো, সাকিব আমার একটা কথা রাখবে বাবা? বলেন আন্টি, নিজের ছেলে মনে করে বলতে পারেন, বলেন। তুমি আমাকে আর সিমিকে তোমার বাসায় নিয়ে যাবে? আমার সালাফি আসলে সব খরচ দিয়ে দিবে। আমি জানি আমার ছেলে একদিন ফিরে আসবে, আর খুব তাড়াতাড়ি। এসব আপনি কি বলছেন আন্টি? আমি কি আপনার নিজের ছেলে না? আর যতদিন ইচ্ছে আপনি থাকবেন। আজ থেকে আমি আপনার আরেক সন্তান। পারবেন তো আমাকে ছেলে হিসেবে মেনে নিতে? কি বলছো এসব? তুমি তুমি কোথাও যাবে না। আপনার কাছে কি আমি অনুমতি চাইছি? এতদিন কিছুই বলি নাই, আজ বলবো। আপনি আমাকে আর তুমি করে ডাকবেন না। আপনার মুখটাও দেখতে আমার ঘৃণা হচ্ছে। আচ্ছা, নিজে জন্ম দেওয়া ছেলের সাথে কি কেউ এরকম করতে পারে? ও আর একটা কথা, আপনি তো বলে দিয়েছেন যে আমার ছেলে আপনার জন্ম দেওয়া কিনা তা নিয়ে আপনার সন্দেহ হয়। ছি, এমন একটা মানুষের সাথে এতদিন সংসার করছি যে কিনা আমার চরিত্রে কলঙ্কের দাগ দিতেও দুবার ভাবে না। আজ থেকে আপনি আমার কাছে মৃত। যতদিন আমার ছেলে ফিরবে না ততদিন আপনি আমার কাছে মৃত হয়ে থাকবেন। মা, এরকম করো না। তুমি তো জানো আপা তোমাকে কত ভালোবাসে। আর কাল আমার বিয়ে, তুমি কি তোমার মেয়েকে শেষ বিদায় দিবে না? হাসালি তুই, কত ভালোবাসে সেটা তো দেখতেই পারলাম। আর তুই কি বললি আমি তোর মা? দুপুরে কি বলেছিস মনে আছে? আমি তোর মা, তা নিয়ে তোর সন্দেহ হয়। একজন মায়ের কাছে এটা কত কষ্টের কথা জানিস? আজ থেকে আমার একটা ছেলে, একটা মেয়ে। সাকিব, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও বাবা। সব আমার দোষ। আজ আমার জন্য এসব হচ্ছে। তোমরা আমাকে মাফ করে দাও। খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম, তাই ওর পাশে কোনো মেয়েকে দেখতে পারি নাই। এই বলে লিমা কাঁদতে লাগলো। সাকিব চলো হঠাৎ সাকিবের ফোন বেজে উঠল। সাকিবের ফোনে ওই পাশ থেকে ফোন দিয়ে এয়ারপোর্ট থেকে একজন বলল, আপনি কি সাকিব বলছেন? আমি সাকিব বলছি। আপনি কে? আমি এয়ারপোর্ট থেকে বলছি। সালাফি ইসলামের আপনি কি হন? আমি ওর ভাই হই। কেন? আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে 8:15 ছেড়ে যাওয়া ফ্লাইটটি দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে গেছে। কেউ বেঁচে নেই। আপনারা এসে লাশ চিহ্নিত করে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। সাকিবের হাত থেকে ফোন পড়ে যায়। সাকিব ধপাস করে মাটিতে বসে পড়ে আর কাঁদতে থাকে। সাকিবের কান্না দেখে মা জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? সাকিবের মুখ দিয়ে কোনো কথাই বাহির হচ্ছিল না। এবার সিমি সাকিবের কাছে বসে প্রশ্ন করে, কি হয়েছে আমাকে বলো। যে ফ্লাইটে সালাফি যাচ্ছিল ওই ফ্লাইট অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছে এসব? একজনও নাকি বেঁচে নেই। আমাদের তাড়াতাড়ি সেখানে লাশ চিহ্নিত করার জন্য যেতে বলল। মা, এটা হতে পারে না। আমার ভাই আমাকে ছেড়ে যেতে পারে না। তুমি মজা করছো তাই না? তুমি আমাকে মিথ্যা বলছো তো? না, আমি মিথ্যা বলছি না। না, তুমি মিথ্যে বলছো। আমার ভাই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমার ভাইকে তুমি এনে দাও। কেমন বন্ধু তুমি? নিজের বন্ধুকে আগলে রাখতে পারো না? আমার ভাইটার সাথে শেষবার আমি কথা বলতে পারিনি। ভাই, এই ভাই, কই তুই? দেখ, তোর আপু তোকে ডাকছে। আয় না ফিরে। তুই তো জানিস তোর বোন তোকে ছাড়া থাকতে পারে না। এই ভাই। সিমি আপু আর কিছু বলতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল। সাকিব ধরে মেঝেতে বসে সিমি আপুর জ্ঞান ফিরানোর চেষ্টা করছে। জান্নাত কাঁদছে আর রনি ভাইকে বলছে, এইসব আমার জন্য হয়েছে, তাই না ভাইয়া? আমাকে সেদিন যদি ভাইয়াটা সাহায্য না করতেন তাহলে আজ তার এই অবস্থা হতো না। মা যেন বাকশক্তিহীন হয়ে গেছে, শুধু নির্বাকের মতো তাকিয়ে আছে। এইসব আমার জন্য হয়েছে। আমি এই সব কিছুর জন্য দায়ী। না, সালাফের কিচ্ছু হয়নি। ও আমাদের ছেড়ে কোথাও যাবে না। ও এতটা স্বার্থপর হতে পারে না। ওর কাছে মাফ চাওয়ার অধিকারটুকুও কেড়ে নিতে পারে না। আমি ওকে খুঁজতে যাব। না, আমার ছেলে আমাকে ছেড়ে যেতে পারে না। আমি আমার ছেলেকে খুঁজতে যাব। হঠাৎ মা উঠে দাঁড়িয়ে আব্বার কাছে যায়, গিয়ে ঠাস ঠাস করে চড় মেরে বলে, খবরদার ওই নোংরা মুখে আমার ছেলের নাম নেবেন না। সালাফি শুধু আমার ছেলে, আর কারো না। আমার ছেলেকে আমি খুঁজতে যাব, আর কেউ না। সাকিব বাবা, আমাকে নিয়ে চলো না প্লিজ। চলেন আন্টি, আমি নিয়ে যাচ্ছি। না থাক, তোমার কষ্ট করতে হবে না বাবা।
আজকে আমার ছেলের খারাপ অবস্থা দেখে সবার করুণা হচ্ছে, তাই না? চাই না কারো করুণা। আমার ছেলে যখন কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছিল তখন তোমরা মজা নিয়েছিলে। আমার ছেলেটাকে কষ্ট দিতে প্রেমের অভিনয় করেছিলে। আজ কারো সাহায্য লাগবে না। প্লিজ আন্টি, এভাবে বলবেন না। সালাফিকে আমি কখনো কষ্ট দিতে চাইনি, শুধু একজন ছলনাময়ীর কথাই ভুল বুঝছিলাম, কিন্তু আমি তাকে নিজের ভাই মনে করি। প্লিজ আন্টি, আমাকে মাফ করে দেন। এই বলে সাব্বির মায়ের পা ধরে কাঁদতে লাগলো। অবশেষে সাব্বির, সিমি, সাকিব, রনি ভাইয়া, জান্নাত মা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আব্বা, বড় আপু আর লিমা ঠায় দাঁড়িয়ে থাকলো। লিমা আসার সময় সাব্বির আর মায়ের পা ধরে কান্না করছিল, কিন্তু কোনো লাভ হয়নি, কেউ সাথে নেয়নি। এয়ারপোর্টে পৌঁছাতে দেরি হয়ে গেছে, সবার ডিএনএ নমুনা নেওয়া শেষ। এই কথা শুনে সবাই আরও কান্নায় ভেঙে পড়ল। মা, আমার ভাইটাকে কি শেষবারের মতো একটু দেখতেও পারবো না? ভাইয়া, ভাইয়া, তুই ফিরে আয় প্লিজ। কেউ তোকে আর কিচ্ছু বলবে না। আমি, মা আর তুই অনেক দূরে থাকবো, কেউ যাতে তোকে কষ্ট দিতে না পারে। প্লিজ একটা বার ফিরে আয়। এই সিমি, তুই কান্না করছিস কেন? দেখ আমি কি কান্না করছি? আমি তো ওর মা, আমি জানি ওর কিচ্ছু হয়নি। আমার সন্তান ও, আমি ওকে গর্ভে ধারণ করেছি। আমি ওর সব কিছু বুঝতে পারি। ও আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। সিমি আপু মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর সাকিব, সাব্বির শুধু ছুটাছুটি করছে। এয়ারপোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে সকালে সবার লাশ আত্মীয় স্বজনের হাতে তুলে দেওয়া হবে। সবার কান্নাতে রাতটা পার হয়ে যায়। ভোর থেকে সবার লাশ আত্মীয় স্বজনের হাতে তুলে দিতে শুরু করে। লাশ দিতে দিতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। বিকেলে একজন পুলিশ সাকিবের নাম ধরে ডাকলে সাব্বির, সাকিব আর রনি ভাইয়া এগিয়ে যায়। এরপর তাদেরকে নিয়ে ভিতরে যাওয়া হয়। এরপর একটা লাশ দেখিয়ে বলে, দেখুন, সবার ডিএনএ নমুনা অনুযায়ী সব লাশ আত্মীয় স্বজনের হাতে হস্তান্তর করা হয়েছে। এখন বাকি শুধু এই লাশটা। আর কোনো আত্মীয় স্বজন নেই, শুধু আপনারা ছাড়া। তাই বলছি, এই লাশটা আপনাদের। লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। লাশটা পুরাই পুড়ে গেছে, সাদা কাপড়ে ঢাকানো, উচ্চতা আমার মতোই সেম। লাশের উপরে হাত দিয়ে সাব্বির আর সাকিব কান্নায় ভেঙে পড়ল। রনি ভাইয়া ওদেরকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু ওরা কেঁদেই চলেছে। অনেক বোঝানোর পর লাশকে নিয়ে সাব্বির, সাকিব, রনি ভাইয়া বেরিয়ে আসলো। লাশ দেখে সিমি আর জান্নাত দৌড়ে এসে লাশের উপরে পড়ে কাঁদতে লাগলো। ভাই, এই ভাই, কথা বল। কথা বলবি না আমার সাথে? তুই না বলতিস তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না? এই ভাই, কথা বল না। তুই কি আমার ওপর রাগ করে আছিস? আমি কি ভুল করছি? এই ভাই, কথা বল না। তুই আমাকে বকা দে, তবুও ছেড়ে যাস না। তোকে ছাড়া আমি কেমনে থাকবো বল? এই ভাই, প্লিজ কথা বল। এই আমি কান ধরছি, আমার ওপরে রাগ করে থাকিস না প্লিজ। ভাই, তুই না বলতিস আমাকে সবসময় আগলে রাখবি? এখন কে আমাকে আগলে রাখবে বল? আমি তোকে আগলে রাখতে পারলাম না। এইসব বলে সিমি আপু কাঁদতে লাগলো। সবাই কাঁদছে, শুধু মা বাদে। মা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মা কিছুই বলছে না। অবশেষে আমাকে সাকিবের বাসায় নিয়ে আসা হলো, গোসল করানো হলো। আমার গোসল দিল সাকিব। আমি প্রায়ই ওকে বলতাম আমি ওর আগে মরলে যেন ও আমাকে গোসল করায়। আব্বা, লিমা, বড় আপু এরাও এসেছে আমাকে শেষবারের মতো দেখার জন্য। মা এসে একটা রুমে সিটকানি দিয়ে রুমের ভিতর তসবি পড়ছে আর আমার জন্য দোয়া করছে। লিমা অনেকবার আমার লাশটাকে দেখতে চেয়েছে, কিন্তু সাকিব দেখতে দেয়নি। অবশেষে লাশের খাটিয়া সবার ঘাড়ে উঠাতে গেলে সিমি আপু চিৎকার দিয়ে বলতে থাকে, তোমরা আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড় আমার ভাইকে। আমার ভাইয়ের কিচ্ছু হয়নি। আমার ভাই আমার উপরে রাগ করেছে, তাই কথা বলছে না। রাগ কমে গেলে কথা বলবে। তোমরা আমার ভাইকে কোথাও নিয়ে যাবে না। সবাই সিমি আপুকে শক্ত করে ধরে রেখেছে। অবশেষে লাশটাকে কবরস্থ করা হয়। আব্বা কবরে মাটি দিতে আসলে সাকিব বাধা দেয়। আব্বা অনেক অনুরোধ করে, কিন্তু সাকিব কোনো কথা শুনেনি। কবর দেওয়া শেষে সাকিব আর সাব্বির কবর উপরে শুয়ে কাঁদতে থাকে। তুই না বলতিস আমরা যেখানে যাব চারজন একসাথে যাব, বাঁচলে একসাথে বাঁচবো আর মরলে একসাথে? তাহলে আজ কেন এরকম করলি? আমাদের ছেড়ে কেন চলে গেলি?